দেখতে পাইছেন হয়তো অনলাইনে বিশাল এক আলাপ আলোচনার জোয়ার তৈরি হয়েছে যে অভিনেতা গাজী রাকায়েত হোসেন উনি হচ্ছে প্রতারক ইয়াহিয়া আমিনের হচ্ছে পডকাস্টে এসে ইসলাম ধর্মের প্রতি ওনার মুগ্ধতা, স্পেশালি কুরআনের গাণিতিক বৈজ্ঞানিক দিকটার ব্যাপারে ওনার মুগ্ধতা আলোচনা করছেন। মানে হাসি চলে আসলো কেন, এটা আসলে মানে এই জিনিসগুলো হাই স্কুলে কলেজে করলে মানায়, লাইক 70 বছর বয়সে 60 বছর বয়সে এসে করলে মানায় না। যেটা আমি বিষয়টা নিয়ে ফেসবুকে ইঙ্গিতমূলকভাবে একটু লিখছি যে আমরা প্রি ইন্টারনেট অজ্ঞানতার সময়ে যেসব গোবর শুনে মুগ্ধ হয়েছিলাম, তিনি 2026 সালে 60 বছর বয়সে সেসব গোবর শুনে মুগ্ধ হচ্ছেন। তো আমি ফার্স্ট এগুলা কখন শুনি, যেগুলো উনি বলেন পুরা 1.5 ঘন্টা ধরে, যে গোল্ডেন রেশিও থিওরি 1.618 নাম্বারটা ইয়েস লিখে রাখছি, কারণ আছে। তো এগুলো আমরা শুনছি কখন, আমরা বিবিসি নাকি থেকে একটা ডকুমেন্টারি করছিল এরকম, সেইখানে এরকম দেখায় যে আপনার কাবা ঘর পৃথিবীর সেন্টারে আছে, এখান থেকে ওখানকার দূরত্বকে এত দিয়ে ভাগ করলে হয় 1.618, সেটাকে সেটা থেকে এত দিয়ে ভাগ করলে হয় 618। এগুলো আজীবন দেখে আসছি আমরা, আজীবন শুনে আসছি কীভাবে সিমেট্রি হয়, মানব দেহে কীভাবে সিমেট্রিক্যাল এই সেই। এগেন এগুলো আমরা আজীবন দেখে, এটা শুধুমাত্র ইসলাম নিয়ে না, শুধুমাত্র কোরআন শরীফ নিয়ে না, সকল ধর্মে এগুলো আছে, বিরাজ করে, সকল ধর্মে এই ধরনের গোবর চলতেছে। পার্থক্য হচ্ছে আমরা যখন ফার্স্ট শুনছিলাম এগেন প্রি ইন্টারনেট যুগে, বিবিসিতে সম্ভবত একটা ইংলিশে একটা ডকুমেন্টারি করছিল, তখন মুগ্ধতায় খাট থেকে পড়ে গেছিলাম নিচে, যে বলে কি, এটা তো প্রমাণিত হয় ইসলাম সত্যিকার ধর্ম। এবং একেবারে অলমোস্ট প্রি টিভি যুগে বলতে গেলে অলমোস্ট একটা পত্রিকায়, তখন একদম ছোট্ট ছিলাম, এরকম একটা ছবি বাংলাদেশে, আমি শিওর আমাদের বয়সী যারা অনেকে এগুলো দেখার কথা, তখন এগুলো ভাইরাল আলোচিত ছিল সারা দেশে, এরকম গোবর আর কি, এখন যেরকম গোবর ভাইরাল হচ্ছে, যে আফ্রিকার কোন বনে না কোথাকার কোন বনে হইতেছে, গাছেরা হইতেছে একদম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৈরি করছে, গাছগুলো বিভিন্ন শেপ পাশাপাশি, কোনো কিছু এরকম শেপ একদম এক্স্যাক্টলি পুরা কালেমা তৈরি করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গাছ দিয়ে তৈরি হওয়ার হোয়াট আর দ্য অডস? একটা দুইটা তিনটা অক্ষর মিলতে পারে, কিন্তু এতগুলো মিলার তো প্রশ্নই ওঠে না, রাইট? সো তখন দেখেন গোবর মেন্টালিটি ছিলাম, কম জানতাম বিধায়, সো চ্যালেঞ্জ করার চিন্তা মাথায় আসে না, একবারের জন্য চিন্তাটা মাথায় আসে নাই যাচ্ছে যে ছবিটা পত্রিকা প্রকাশ করলো, এই ছবিটা আদৌ সত্য না, এখন যেরকম ইন্টারনেটে সব মিথ্যা গোবর গুজব ফেক জিনিসপত্র ছড়াই যাচ্ছে, রাইট? এবং মানুষজন তো সমানে শেয়ার দিচ্ছে, ওই জায়গাতে আমরা ছিলাম আর কি। মানে এগুলো চিন্তা করলে আর কি লুকিং ব্যাক অবাক লাগে যে একটাবার মাথায় এত চিন্তা আসছে, এত মুগ্ধ হইলাম, কিন্তু একটাবার মাথায় এই চিন্তা আসলো না যে এই যে জিনিসটা ছাপছে এটা কি আদৌ বানোয়াট নাকি, মানে এই চিন্তাই আসে না, এটাকে সত্য ধরে নিয়ে তারপর যত রকম মুগ্ধতা, রাইট? সো এই যে চ্যালেঞ্জ করতে শেখা, কোনো কিছু শুনলেই নিয়ে না দৌড়ানো, বিশ্বাস না করা, এগুলাই হইতেছে পড়াশোনা শিক্ষা দীক্ষার ট্রেনিং। যারা পড়াশোনা শিক্ষা দীক্ষা ট্রেনিংয়ের মধ্য দিয়ে যায়, এবং এগেন বয়স যখন হয়, যখন আমরা পৃথিবীতে এগেন আরও বিভিন্ন কাজে জড়িত হই, পড়াশোনা শিক্ষা দীক্ষার মধ্যে দিয়ে যাই, একাডেমিক ট্রেনিংগুলোর মধ্য দিয়ে যাই, যেটা আমি আলোচনা করছিলাম ডিপ ডাইভস উইথ ফখরুল চ্যানেলে। এটা কি নিয়ে আলোচনা করছিলাম, ওই জনাব সোহাগ, আরেকজন ভদ্রলোক বুয়েটিয়ান, উনিও এরকম পিরামিড নিয়ে নানান রকম, উনিও মুগ্ধ আর কি, খালি সবাই মুগ্ধ ওনারা। তো তখন আলোচনা করছিলাম যে এই মুগ্ধতাগুলো আসে অজ্ঞানতার জায়গা থেকে, এবং এবং যারা শিক্ষিত মানুষ এরা সবাই হইতেছে কি জানি বলে, হয়ে যায়, নাস্তিক হয়ে যায় যাতে ওঠার জন্য, আমিন বলে বেড়াচ্ছেন যে যাতে ওঠার জন্য নাস্তিক হয়ে যায়, অ্যাজ ইফ ওনারা খুব যাতে উঠে আসেন, রাইট? সো দেখেন, জানার তো কোনো শেষ নেই, আপনি কত জানবেন, রাইট? সো কেউ কি আসলে বেশি জানলে আস্তিক হয় নাকি নাস্তিক হয়, এটা একটা রিয়েল প্রশ্ন। কারণ ওই যে ইয়াহিয়া আমিনদের ধারণা যে মানুষ কম জানলে নাস্তিক হয়, অনেক জানলে আস্তিক হয়। সো ওনাদের আস্তিক কারা আছেন অনেক জানেন, এবং নাস্তিক কারা আছেন অনেক জানেন, এটার একটা লিস্ট যদি আমরা করি পাশাপাশি, এটা কিন্তু বলে কনফার্মেশন বায়াস। আপনি যেরকম আপনি সারা দুনিয়াটা সেভাবে আপনার মতো করে আপনি ব্যাখ্যা করে নেবেন, দেখে নেবেন, রাইট? সারা পৃথিবীতে এক মুহূর্তে যত শিক্ষিত লোক আছে, বিজ্ঞানীর সংখ্যা আছে, সাধারণ মানুষের সংখ্যা আছে, নাস্তিকের পরিমাণ মাত্রাতিরিক্ত রকম বেশি বিজ্ঞানীদের মধ্যে, আর সাধারণ মানুষের মধ্যে ধর্মান্তরের পরিমাণ হিউজ। ধর্মান্তর সম্ভবত এখন সেকেন্ড বিগেস্ট রিলিজিয়ান, বিগেস্ট কনভার্সন হচ্ছে ধর্মের ক্ষেত্রে নাস্তিক ও আস্তিক থেকে, রাইট? এবং পৃথিবীর এগেন, সো এগুলো দিয়ে যদি আপনি বিচার করতে চান যে অমুক ধর্মান্তরিত হয়েছে, একজন বক্সার ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এতে করে প্রমাণিত হয়ে গেল ইসলাম সঠিক ধর্ম, সেই বক্সারের আইকিউ টেস্ট নিলে জানা যাবে সেই বক্সার কোনো বুদ্ধিমান লোক না, কোনো জ্ঞানী লোক না, কিন্তু সে যেহেতু সেলিব্রিটি, সে যেহেতু মুসলিম হয়েছে, সুতরাং এটা এখন বিশাল বিগ ডিল। কিন্তু এরকম বহুত লোকজন হইতেছে আপনার মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, সেটা নিয়ে বাঙালি শোনেও না, মুসলিমরা কখনো শোনেও না, কারণ সেটা তার কনফার্মেশন বায়াসকে সার্ভ করে, রাইট? সো এগুলো আপনি যখন অনেক ডেটা নিয়ে কাজ করবেন, বনাম যখন আপনি অনেক ডেটা নিয়ে কাজ করবেন না, তখন পুরো জগৎটা আলাদা, রাইট? আপনি যখন আপনি
আমরা যখন ইন্টারনেটে আসি নাই তখন অ্যাগেন ওই আফ্রিকার বনের মধ্যে গাছ দিয়ে বানোয়াট লা ইলাহা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, কারণ তখন জানতাম না যে এই বাটপারি চলে, মানুষজন এরকম মিথ্যা ফেক এগুলো ছড়ায়। ইন্টারনেটে আসার পরে এগুলো এত দেখি, দেখতে দেখতে আমি এখন আমার মতো আপনারা সকলে এই ধরনের যত ক্লেম আপনাদের সামনে আসে, যত রিলস আপনাদের সামনে আসে, আজকে থেকে 5 বছর আগে যেরকম দেখলে মুগ্ধ হয়ে পড়তেন, এখন সম্ভবত সেটা না করে ইউ টেক এ স্টেপ ব্যাক এবং চিন্তা করেন যে এটা কি আসলে সত্য না ফেক, রাইট? সো আপনার মধ্যে এই চিন্তাটা কখন আসছে, এই যে চ্যালেঞ্জ করার মানসিকতা, যখন আপনি আরও অনেক ডেটা নিয়ে কাজ করছেন, যখন প্রচুর পরিমাণ দেখতে পাইছেন ইন্টারনেটে এরকম মানুষ এগুলো করে, তখন আপনি আচ্ছা মানুষ তো এইসব হাকাম করে, এগুলো বিশ্বাস করা যাবে না, চ্যালেঞ্জ করতে হবে, নিয়ে দৌড়ানো যাবে না। কিন্তু আপনার যদি এই অভিজ্ঞতাটা না হইতো ইন্টারনেটের, তাহলে ওয়ান মোর টাইম আপনাকে যা দেখাইতো আপনি সেটা নিয়ে গোবরের মতো দৌড়াইতেন, যেটা আমরা আজীবন করে আসছি। তো যেই কারণে বললাম আর কি যে আমরা প্রি ইন্টারনেট সময়ে এগুলা দেখে যে 1.61 উনি যেগুলো যা বলছেন এগুলো সকল কিছু আমরা এখন সেই ক্লাস 6, 7, 8 থাকতে এগুলা পিবিসির ইংরেজি ডকুমেন্টারিতে দেখে আমরা এগুলো জানছি, মুক্ত হয়ে গেন। এখন ইন্টারনেটের সময় আরও জানাশোনার সুযোগ তৈরি হয়েছে, আরও পড়াশোনার সুযোগ তৈরি হয়েছে, তখন জানতে পারছি আরও ডেটা যখন সামনে আসছে যে আচ্ছা এটা ইউনিক কিছু না, এই ধরনের নাম্বারের খেলা শুধুমাত্র কুরআন শরীফ নিয়ে না, অনেক কিছু নিয়ে করা যায়, নিয়ে করা যাবে, গীতা, ত্রিপিটক, আপনি যে কোনো একটা বই নিয়ে আসেন, আপনি সেখানে যত পরিমাণ সংখ্যা থাকবে আপনার এই ধরনের ম্যানুপুলেশন ইঞ্জিনিয়ারিং করার সুযোগ তত তৈরি হবে, রাইট? আপনি 3টা সংখ্যাকে নিয়ে যতটা এখানে সব নটাঙ্কি করতে পারবেন, আপনি যদি 3 কোটি সংখ্যা আপনার হাতে তুলে দেয় তাহলে আপনার এগুলো করার সুযোগ আরও বেড়ে যাবে, রাইট? সো এটা আমি ওই যে মানুষ কেন, বিজ্ঞানীরা কেন নাস্তিক হয়ে যায়, এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করছিলাম ডিপ ডাইভস উইথ ফখরুল চ্যানেলে। সো উনি যখন এগুলো বলতেছিলেন আমি শুনতেছি আর ভাবতেছি এগুলো সব কিছুর ব্যাখ্যা আমরা আলোচনা করে ফেলছি। এখন ওই চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দিব নিচে, ওই আলোচনাটার আপনারা এখানে গিয়ে শুনে নিন। সো ওনারা যেগুলো দেখে বিস্মিত হচ্ছেন, অবাক হচ্ছেন, এগুলো সকল কিছু অলরেডি অ্যান্সার্ড, এগুলো অ্যান্সার্ড অ্যাজ ইন এগুলোর অ্যান্সার আপনি খুঁজে পাবেন, এগুলো কেন এইভাবে কাজ করে, যে কারণে বলা হয় দ্য গড অফ দ্য গ্যাপস, রাইট? আমরা যখনই কোনো কিছুর উত্তর খুঁজে পাই না, এটা খোদা করছে, তারপর যখন এটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা চলে আসে তখন আমরা পরেরটাতে জাম্প করি, রাইট? সো উনি এরকম যেগুলো বলতেছেন, যেগুলো বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করতেছেন, আদৌ কি বিজ্ঞান এগুলো বলে? যদি বিজ্ঞান সেটাই বলতো, উনি বিগ ব্যাং নিয়ে এত কথা বললেন, বিগ ব্যাংয়ের কারণে কোরআন শরীফে প্রমাণিত হয়ে গেছে যে এক সময় আকাশ এবং মাটি একসাথে লেগেছিল, তাতে করে বিগ ব্যাং প্রমাণিত হয়। তো তাই যদি হবে, বিগ ব্যাং যদি কোরআন শরীফকে প্রমাণ করে থাকে বা করতে আসে, তাহলে যারা স্টিফেন হকিং, ভদ্রলোক নাস্তিক, যত রকম ফিজিসিস্ট আছে এরা সবাই নাস্তিক। কী কারণে এরা সবাই নাস্তিক? সবাই সম্ভবত 80% নাস্তিক। তো যারা বিগ ব্যাং থিওরির জনক, যারা এই সকল থিওরির জনক, যারা এই মহাবিশ্ব নিয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে কাজ করে, যারা এনাদের 100 গুণ বেশি জানে, ওনারা তো কিছুই জানি না, আমরা একটু পরে মুক্ত হয়ে যাই। কেন? কারণ আমরা কম জানি বিধায়। তো সেটা এখন ওই ইন্টেলিজেন্ট ডিজাইন যে পর্ব আলোচনা করছি, বা বিজ্ঞানীরা কেন নাস্তিক হয়ে যায় সেই পর্বে ডিটেলস আলোচনা করছি, সেখানে শুনলে জানতে বুঝতে পারবেন যে কেন ওনারা এত মুগ্ধ হয় যখন কম জানেন, এবং কেন সায়েন্টিস্টরা মুগ্ধ হয় না যারা বেশি জানেন এবং এই সকল কিছু নিয়ে কাজ করেন দিন রাত, তারা মুগ্ধ হচ্ছেন না, তারা নাস্তিক হয়ে যাচ্ছেন বরং। আর যারা কম জানে, যারা আস্তিক, তারা কীভাবে আরও এগুলো ব্যাখ্যা করে বলছি। এখন কম জানা বেশি জানা এগুলোকে ডাবল করে রাখছি, কারণ সকল কিছু পৃথিবীতে রিলেটিভ। এখন রিলেটিভিটি নিয়ে আমরা আলোচনা করবো না, সেটা আমার ইচ্ছা আছে একটা আলোচনা করার ডিপ ডাইভস উইথ ফখরুল চ্যানেলে। টাইম কি, এটা নিয়ে একটা ডেডিকেটেড আলোচনা। টাইম খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই কমপ্লেক্স কনসেপ্ট। না, ওনারা বিজ্ঞানের যেসব কনসেপ্ট তারা কোরআন শরীফকে সঠিক প্রমাণ করতেছেন, যেগুলো বলতেছিলেন আর সময় শুনতেছিলাম আর ভাবতেছিলাম যে আদৌ কি কনসেপ্টগুলো এগুলো বলে উনি যা বলতেছেন, বা যদি বা বলে থাকে উনি কীভাবে নিজের মতো করে ইন্টারপ্রিট করে নিচ্ছেন সকল কিছু, রাইট? ওয়ান মোর টাইম, বিগ ব্যাং থিওরি দিয়ে উনি প্রমাণ করলেন যে এখন এই কিছু কোরআন শরীফ প্রমাণিত হয়, অথচ বিগ ব্যাং থিওরি প্রথমত এগুলো কোনো কিছু বলতে আসে না, দ্বিতীয়ত তার মানে উনি বিগ ব্যাং থিওরিকে সত্য ধরে নিচ্ছেন। তাই যদি হবে তাহলে বিগ ব্যাং থিওরির আমাদের স্রষ্টা হইতেছে পৃথিবী বানাইছে, এসব থিওরিকে সাপোর্ট করে না, যে কারণে তো নাস্তিকদের সাথে এভলিউশন থিওরি নিয়ে ঝামেলা, বিগ ব্যাং থিওরি বলেন এগুলো নিয়ে ঝামেলা, এবং সেগুলো ব্যাখ্যা করছি সেই পর্বে। আপনারা ওয়ান মোর টাইম রেফারেন্স বারবার করতে হচ্ছে, সেই পর্বে গেলে জানতে পারবেন। সো ওনারা যেগুলো বলতেছেন, মানুষ বিজ্ঞানীরা নাস্তিক হয় কারণ এই কোনো থিওরি সারা জীবন আমাদেরকে যা বলা হয়েছে, যা শোনানো হয়েছে সকল ধর্মে, সকল কিছুর সাথে কন্ট্রাডিক্টরি। আপনি 500টা আইটেমের মধ্যে 10টা এরিয়া মিল পেয়ে আপনি মুগ্ধ হয়ে পড়তেছেন বিজ্ঞান প্রমাণ, আর 90টা যে আপনার করতেছে, কি কন্ট্রাডিক্ট করতেছে, ওইটা নিয়ে হুঁশ নাই। এটাকে বলা হয় ক্লাসিক কনফার্মেশন বায়াস, রাইট? এর সাথে আপনার মিললে আপনার কাছে ভালো লাগবে, কনভিনিয়েন্ট, আপনি সেটা পিক করতেছেন। আপনি সেখানে 10টা মিললে 10টা নিয়ে দৌড়াবেন, কিন্তু 90টা যে মিলতেছে না সেটা নিয়ে আলোচনাতে তুলে আনবেন না, কারণ আনলে মানুষ জেনে যাবে যে আসলে কিন্তু 90%-এর সাথে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো একেন আপনি যদি বিগ ব্যাং থিওরি সত্য ধরে নেন, সেটা নিয়ে কোরআন শরীফের সত্য প্রমাণ করেন, তাহলে বিগ ব্যাং থিওরি সকল কিছু আপনাকে সত্য ধরে নিতে হবে। শুধুমাত্র বিজ্ঞান এই এরিয়া সত্য, সেই এরিয়া সত্য, যেটা আমার সাথে মিলে, আমার সাথে সাপোর্টিভ, সেগুলো করলে তো হবে না। যে উনি বলতেছিলেন কি জানি, পৃথিবী কক্ষপথে বিচরণ করে, পৃথিবী সকল কক্ষপথে বিচরণ করে। তারপর ওনারকে একজন প্রশ্ন করছে যে সূর্য তো কোনো কক্ষপথে বিচরণ করে না। তখন ওনার তো মাথা গেছে খারাপ হয়ে উনি ওনার নটরডেম কলেজের টিচারকে ফোন দিয়েছেন, কেউ এটার উত্তর করতে পারে নাই। তারপর হাবল টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পর আমরা জানতে পারছি যে
সূর্য নক্ষত্রগুলা বা সূর্য হইতেছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বিচরণ করে। হাউ ডু ইউ এক্সপ্লেইন যে কক্ষপথে ঘোরা? এখন এই যেটা বললাম আর কি, যে আপনি আপনার সুবিধা মতো সকল কিছু ব্যাখ্যা করে নেবেন। আপনি যদি সায়েন্স দিয়ে এগুলো ব্যাখ্যা করতে চান, তাইলে তো আপনি সায়েন্সকে অপব্যবহার করতেছেন, অপব্যাখ্যা করতেছেন সায়েন্সের। কারণ সায়েন্স বলে না কোনো গ্রহ নক্ষত্র তার কক্ষপথে ঘোরে। অন্য আলোচনা আমরা সেই টাইম ইয়েতে আলোচনা করবো, কি জানি বলে, হোপফুলি যে যদি এবং যখন করি সেই পর্বে আলোচনা করবো। আপনি ভাবতে পারেন, বলেন কি কক্ষপথে ঘোরার সাথে টাইমের কি সম্পর্ক? কক্ষপথে ঘোরা একটা ফিজিক্যাল ফেনোমেনন, আর টাইম হইতেছে একটা অ্যাবস্ট্রাক্ট মেটাফিজিক্যাল আনফিজিক্যাল ফেনোমেনন। না, এটাই হইতেছে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, যেখানে স্পেস এবং টাইম পরস্পর ইন্টারটুয়াইন্ড। স্পেস এবং টাইম আলাদা কিছু না, পৃথক কিছু না। যদি কেউ না জানেন, আপনার কাছে পাগল পাগল লাগতে পারে যে অ্যাগেন স্পেস একটা ফিজিক্যাল জিনিস, টাইম তো ফিজিক্যাল জিনিস না। কিন্তু না, স্পেস টাইম দুইটার একসাথে মিলে আমরা যে স্পেসের কথা বলি, এটা আসলে স্পেস না, স্পেস টাইম। আপনি টাইম বাদ দিলে স্পেসকে ব্যাখ্যা করতে পারবেন না। তো যাই হোক, সেটা আমরা অন্য পর্বে আলোচনা করবো। কিন্তু সেটা ইম্পর্টেন্ট কখন এবং কেন হয়ে দাঁড়ায়, কারণ এই যে বিগ ব্যাংয়ের কথা যে আমরা বলি, বিগ ব্যাং যখন শুরু হয়েছে, বিগ ব্যাং টাইম হইতেছে সেখান থেকে শুরু হয়েছে। বিগ ব্যাংয়ের পেছনে গেলে কোনো টাইমের অস্তিত্ব নাই। না, হোয়াট ডাজ ইট মিন? যে কারণে বললাম স্পেস টাইম পরস্পর ইন্টারটুয়াইন্ড, কারণ বিগ ব্যাংয়ের আগে স্পেসেরই অস্তিত্ব ছিল না। যদি স্পেসের অস্তিত্ব না থাকে, তাহলে টাইমের অস্তিত্ব থাকার প্রশ্ন আসে না, কারণ টাইম এবং স্পেস পরস্পর ইন্টারটুয়াইন্ড। তাহলে এটা আবার কীভাবে হয়? নর্থ পোলের নর্থে কি আছে, রাইট? সো আপনি তখন বলবেন যে নর্থ পোলের নর্থে কি আছে, এটা আবার মানে কি? নর্থ পোল মানেই তো এটাই তো সবচেয়ে এক্সট্রিম, এটার নর্থে তো কিছু থাকার সুযোগ নেই, কারণ নর্থকে আমরা ডিফাইন করছি নর্থ পোল দ্বারা, রাইট? ওকে, ইয়েস, এটার কারণ হচ্ছে সকল কিছু রিলেটিভ। আপনি নর্থের বা নর্থ পোলের সাপেক্ষে নর্থকে ডিফাইন করছি আমরা, যেই কারণে নর্থ পোলের ওই পাশে একইভাবে আর কি। এই কারণে বিগ ব্যাংয়ের আগে কোনো টাইম বা স্পেস থাকা সম্ভব না, কারণ আমরা সকল কিছু ডিফাইন করছি এখান থেকে, সকল কিছু শুরু হয় এখানে। না, বিগ ব্যাং থিওরি ইসলামকে কোরআন শরীফকে প্রমাণ করেন। ইফ এনিথিং, বাঁকে বাঁকে মোড়ে মোড়ে আমাদের কোরআন শরীফের যত দাবি দেওয়া আছে, সকল কিছুকে, যত বৈজ্ঞানিক দাবি দেওয়া আছে, সকল কিছুকে অসত্য প্রমাণ করবে। যেটা বলতেছিলাম যে কক্ষপথে বিচরণ করা, এগেন আমরা এটা সাইন্টিফিক আলোচনায় রিডিউস করতে চাই না, বোঝানোর স্বার্থে একটু টাচ করি যে কোনো কিছুই কক্ষপথে ঘোরে না, রাইট? সকল কিছুই হইতেছে স্ট্রেইট পথে বিচরণ করে, রাইট? এই যে কক্ষপথে ঘোরা, এটা একটা ইলিউশন, এটা আমাদের একটা বিভ্রান্তি। সকল কিছু রিলেটিভ, আপনি কীভাবে দেখতেছেন জিনিসটাকে, রাইট? সো আপনি স্ট্রিক্টলি যদি আমরা বলতে চাই, তাইলে ওয়ান মোর টাইম, কক্ষপথে কোনো কিছু ঘোরে না, সকল কিছু স্ট্রেইট পথে যাইতেছে, রাইট? গ্র্যাভিটির কারণে, গ্র্যাভিটেশনাল ওয়েলের মধ্যে যখন পড়ে যায়, তখন এটা আমাদের একটা বিভ্রান্তি তৈরি হয় যে তারা ঘুরতেছে একটা কক্ষপথে। এগেন সেই আলোচনা আমরা অন্য পর্বে অন্যদিন করবো, হোয়াট ডাজ ইট মিন। তো না, কোনো কিছু কক্ষপথে ঘুরতেছে না। না, উনি আর্গিউ করতে পারেন যে হ্যাঁ, ওকে, বুঝলাম, সায়েন্স বলতেছে যে কোনো কিছুই কক্ষপথে বিচরণ করে না, স্ট্রেইট প্যাথে যাচ্ছে। কিন্তু আমরা এখানে কোরআন শরীফে যেটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, আমরা আসলে বলতে চাচ্ছি যে যেটা আমরা চোখের দেখায় দেখি, সেটার কথা বলতেছি। চোখের দেখায় কি দেখি, সেটা তো আবার আরেক আলোচনা, রাইট? সেটাতে আবার আপনার থিওরি অফ জেনারেল রিলেটিভিটি আসলে এগুলো সব কিছু ব্রেকডাউন করে ফেলবে। কারণ আমরা চোখে যা দেখি সেখানেও ভুল থাকতে পারে। কারণ অ্যাগেন, যে ওই যে আইনস্টাইন তো বোধহয় বলছিলেন, হ্যাঁ, যে আপনি কোনো কিছু ইন মোশন কিনা, কোনো কিছু মুভ করতেছে কিনা, মোশনে আছে কিনা, সেইটা আমাদের পক্ষে জানা সম্ভব হয় একমাত্র যদি আমাদের একটা থার্ড ইন্ডিপেন্ডেন্ট রেফারেন্স পয়েন্ট থাকে, ফ্রেম অফ রেফারেন্স থাকতে হবে, রাইট? যেমন আমি এই রুমের মধ্যে এখন বসে আছি, আমি স্টিল আছি, রাইট? আপনার দৃষ্টিতে আমি স্টিল আছি, আমি মুভ করতেছি না, কিন্তু আমি কিন্তু পৃথিবীর সাথে মুভ করতেছি। তাহলে আপনি আমাকে কেন মনে হচ্ছে আমি স্টিল আছি? কারণ আমার এখানকার সাপেক্ষে, অন্যান্য জিনিসগুলোর সাপেক্ষে আমি মুভ করতেছি না। আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ওয়ান মোর টাইম, আমার পেছনে কিন্তু একটা ক্লিন ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? এখন আপনার কাছে মনে হচ্ছে আমি হাত নাড়তেছি, এটার কারণ কি? কারণ আমার হাত, এই যে ফ্রেম যেখানে শেষ হয়েছে আমার ক্যামেরা, এই ফ্রেমের সাপেক্ষে কাছে আসতেছে, দূরে যেতেছে, এই কারণে আপনি বুঝতেছেন আমি মুভ করতেছি। কিন্তু মনে করেন এখানে কোনো ফ্রেম নাই, কোনো রেফারেন্স নাই, তাহলে কিন্তু আপনার পক্ষে বোঝা সম্ভব হইতো না আমি এটা নাড়তেছি হাত। বেসিক্যালি কোনো কিছু ইজ ইন মোশন কিনা সেটা বোঝার জন্য আমাদের 3টা পয়েন্ট অফ রেফারেন্স লাগে, এছাড়া বোঝা সম্ভব না। তো সেইভাবে চিন্তা করলে, সেইভাবে বিচার করলে, কারণ পৃথিবীর সকল কিছু ইজ ইন মোশন বিগ ব্যাং থিওরির কারণে, বিগ ব্যাং থিওরির উপর সকল কিছু ছিটকে যেতে শুরু করছে, রাইট? যেটা একটু আমরা আলোচনা করলাম, যেই কারণে প্ল্যানেটগুলো আসলে ছিটকে যেতেছে একটা সামনের দিকে সমান পথে, সমান্তর মানে সরল পথে আগে যাচ্ছে, এরা কোনো মোশন কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরতে। যাও, আমরা এগুলো নিশ্চয় পর্বে আলোচনা করবো, ইচ্ছা আছে। কিন্তু কথা হচ্ছে যে পয়েন্ট যেটা, যে সকল কিছু নির্ভর করে আপনার পার্সপেক্টিভের উপর, আপনি কী সো উনি যেইভাবে করে ব্যাখ্যা করছেন, উনি যে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, নাম্বার 1, সায়েন্সের কোনো কিছুই বলেন না। ইফ এনিথিং, সায়েন্স 100% উল্টা কথাটা বলে। উনি হয় জানেন না, অথবা কনভিনিয়েন্টলি সায়েন্সকে যেভাবে নিল, যেটা বললাম, বিগ ব্যাং থিওরির একটা জিনিস পছন্দ হচ্ছে, ওইটা নিয়ে কোরআন ব্যাখ্যা করে ফেলতেছেন। বিগ ব্যাংয়ের আর কোনো কিছু, সকল কিছু বরং ইফ এনিথিং কোরআন শরীফকে কন্ট্রাডিক্ট করে, কোরআন শরীফের দাবি দেওয়াকে কন্ট্রাডিক্ট করে। তাইলে উনি যে এরকম হাজার হাজার গাণিতিকিয়ে দেখালেন, সেটার মানে কি? সেটার মানে হচ্ছে একেন ওয়ান মোর টাইম, সেটা আপনি যে কোনো বই নিয়ে বসলে আপনি এরকম হাজার হাজার বের করতে পারবেন। এই যে আমি মাত্র বসছিলাম, বসে হইতেছে যে বিগ ব্যাং থিওরির মধ্যে ওনার যে গোল্ডেন রেশিওটা খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং পেয়ে গেছি। আপনি দেখেন বিগ ব্যাং থিওরির মধ্যে
13টা লেটার আছে, বিগ ব্যাং থিওরি গুনে দেখবেন 13টা লেটার আছে। বিশ্বাস না হলে গুনে দেখেন, এভাবে করে বলতাম, বিশ্বাস না হলে গুনে দেখেন, বিগ ব্যাং থিওরির মধ্যে 13টা লেটার আছে এবং বিগ ব্যাং থিওরির মধ্যে 4টা ভাওয়েল আছে, রাইট? তো 4টা ভাওয়েল এটাকে আপনি 2 দিয়ে গুণ করলে কত হবে 8, এবং 13কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 1.618, গোল্ডেন রেশিও। তার মানে বিগ ব্যাং থিওরি কথাটা এটা একটা হইতেছে ঐশ্বরিক বিষয়, এটার মধ্যে একটা ঐশ্বরিক ব্যাপার আছে, রাইট? চিন্তা করেন, সামান্য বিগ ব্যাং থিওরি থেকে আমি একটা গোবর বের ছেড়ে দিলাম। এখন আপনি যদি এরকম লক্ষ লক্ষ পাতার পর পাতা নিয়ে বসেন, কতভাবে পাওয়া যাবে, রাইট? সো আমি এটা কীভাবে বের করতে সক্ষম হয়েছি? অল আই ডিড ইজ যে কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 1.618 হয়, এরকম কিছু সংখ্যা প্রথম লিস্ট করছি, 2 মিনিট করছি কাজটা করে, তারপর সেই সংখ্যাগুলার সেই প্যাটার্ন খোঁজার চেষ্টা করছি। সো যে বা যারা এই জিনিস এই গোবর মার্কেটে ছাড়ছে, তারা আমি শিওর এই ধরনের কিছুই করছে, যে ওই যার কনফার্মেশন বায়াসের জায়গা থেকে হোক অথবা বাটপারি করার জন্য হোক, যেভাবে করে লা ইলাহা আফ্রিকার জঙ্গলে পাওয়া গেছে কোন বাটপার ছেড়ে দিচ্ছে, আমরা সেগুলো নিয়ে দৌড়াইছি। যেভাবে সকল গোস্তের মধ্যে নাকি আল্লাহ লিখা ভেসে ওঠে প্রতি ঈদের সময়, দেখেন আমি শিওর ভালো করে তাকিয়ে দেখি আল্লাহর কোনো কিছুই দেখা যাচ্ছে না, আল্লাহ কিন্তু এরা আল্লাহ দেখতে পাচ্ছে, কনফার্মেশন বায়াস। সো এরকম ইমার্জিং আপনার প্যাটার্ন আপনি এগেন যত বেশি জিনিস নিয়ে কাজ করবেন তত পাবেন। যেটা আমরা আলোচনা করছিলাম থিওরি অফ এভলিউশনে, যে ইন্টেলিজেন্ট থিওরি, যে পর্ব শেয়ার করছি নিচে, সেটাতে দেখতে পাবেন। সেখানে আমরা এটা আলোচনা করছি যে আপনি কোনো কিছুকে যদি সাফিসিয়েন্ট টাইম দেন, হোয়াট ডু ইউ মিন বাই সাফিসিয়েন্ট টাইম বা সাফিসিয়েন্ট লেটার এরকম যদি দেন, তাহলে সেখান থেকে অনেক ধরনের অনেক কিছু ইমার্জ করা সম্ভব। যেভাবে করে প্রাণী জগৎ ইভলভ করছে, যেগুলো আমাদের কাছে শুনে অবিশ্বাস্য লাগে যে এইভাবে ইভলভ করা সম্ভব কিনা, কিন্তু বিজ্ঞান আমাদেরকে সেটাই বলে এবং দেখায় যে আপনি সাফিসিয়েন্ট টাইম দিলে এরকম করে। কিন্তু স্কেলগুলো এত বড় যেগুলো আমাদের ব্রেন বুঝতে পারে না, যে কারণে আমাদের কাছে এগুলো অবিশ্বাস্য লাগে। সো আমাদের মতো আমরা যারা মূর্খ, আমাদের কাছে অবিশ্বাস্য লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা এগুলো নিয়ে কাজ করে, তারা কতভাবে এগুলো নিয়ে যে চ্যালেঞ্জ করতে তারপর তারা কনভিন্সড হয় যে যতই কাউন্টার ইনটুইটিভ হোক, বাস্তবতা আসলে সেটাই না। এই যে রিসার্চ করা, রাইট? সায়েন্স যেটা, যে আপনার যে কোনো সায়েন্টিফিক ক্লেম ইনফেলেবল হইতে হয়, সেটাকে ভুল প্রমাণ করার ক্যাপাসিটি থাকতে হয়, সেটাকে চ্যালেঞ্জ করার ক্যাপাসিটি থাকতে হয়, নাহলে সেটা সায়েন্টিফিক ক্লেম না। এগুলো হাজার হাজার পর্বে ব্যাখ্যা করছি হোয়াট ডাজ দ্যাট মিন। এই ধরনের গোবর পার পাইতে পারে কেন? কারণ এগুলোকে কেউ চ্যালেঞ্জ করার নাই। কেউ কেন চ্যালেঞ্জ করার নাই? কারণ সময় নেই মানুষের খেয়ে দেয়। পৃথিবীতে এত কাজ পড়ে আছে করার জন্য, এইসব গোবর নিয়ে যদি মানুষ ব্যস্ত হয়ে পড়ে, তাহলে তো পৃথিবী আগাবে না। তাহলে তো ওনারা এই দামি ক্যামেরা দামি মাইক্রোফোনে পডকাস্ট করতে পারতেন না, রাইট? এগুলো সব ব্যবহার করতেছেন সায়েন্সের জিনিসপত্র গোবর করার জন্য। এখন এইভাবে বলতাম না যদি উনি একটা হাই স্কুল গোয়িং ছাত্র হইতেন, বা এরা যদি হাই স্কুল গোয়িং ছাত্র হইতো, কিন্তু দুইজনই হইতেছে জীবন সায়ান্নে পৌঁছে এইসব করে বেড়াচ্ছেন ইন্টারনেটের যুগে, যখন এত তথ্য প্রবাহ, তখন আসলে ফেলতেই হয় যেগুলো আনএক্সেপ্টেবল মূর্খতা। এই যে দাবি দাওয়াগুলো, এই অক্ষরের সাথে সেই অক্ষর মিলালে আপনার কোন অক্ষর নিয়ে আপনি কোরআন শরীফের এত এই যে গোল্ডেন রেশিও খুঁজে পাইছেন? আরবি অক্ষর, ইংরেজি অক্ষর, বাংলা অক্ষর, কোনটা দিয়ে? কোরআন শরীফ তো আরবিতে নাজিল হয়েছে, নাকি ইংরেজি দিয়ে করছেন? ও আচ্ছা, না হয়তো আরবি দিয়ে করছেন। তো আরবি দিয়ে করলে উনি বললেন গাজী রাকায়েত বারবার করে যে উনি রিসার্চ করছেন, উনি বুয়েটের ছাত্র, উনি ম্যাথ ভালো বোঝেন, এই কারণে উনি ওনার ম্যাথামেটিক্যাল দক্ষতা ব্যবহার করে এই রিসার্চ করে যাচ্ছেন। ওকে ফাইন, তার মানে উনি যদি রিসার্চ করেন, তো উনি তো আরবি পারেন না, কিন্তু রিসার্চ করতেছেন, তাইলে উনি কীভাবে যে অক্ষর যোগ বিয়োগ ভাগ গুণ করতেছেন? তাহলে কি উনি যুক্তাক্ষরকে একটা অক্ষর হিসেবে ধরতেছেন, নাকি যখন যেভাবে সুবিধা সেভাবে করে নিচ্ছেন, রাইট? তখন এগুলা তো চ্যালেঞ্জ করতে হবে। এই কারণে তো পিয়ার রিভিউর প্রশ্ন আসে। এই যে উনি যত দাবি দাওয়া করলেন, এগুলো আদৌ সায়েন্টিফিক দাবি দাওয়া কিনা, এগুলোর মধ্যে আদৌ হোল আছে কিনা, এগুলোর মধ্যে কী পরিমাণ কনভিনিয়েন্স আছে, কী পরিমাণ সুবিধা মাফিক ইচ্ছাকৃত বাটপারি হোক অথবা অনিচ্ছাকৃত বাটপারি হোক আছে, এগুলো জানতে হলে ওই যে এখন সায়েন্টিফিক মেথডে আসতে হবে, আপনাকে পিয়ার রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। সেখানে নানান সিস্টেম করা আছে যে কোনো দাবিকে চ্যালেঞ্জ করার, সেগুলোর মধ্যে ফেলে দিলে এগুলো সুতা টুতা বের হয়ে যাবে। কিন্তু এনারা এগুলো করতে পারেন কারণ এগুলো এখন আপনি বুঝতেছেন বটেদের জগতে এগুলা ভিডিও ভিউ হয়ে ফাটাফাটি অবস্থা। আপনি যদি একজন সাধারণ জেনারেল অডিয়েন্স হন, আপনি বোঝার চেষ্টা করতেছেন এই পুরো আলোচনা থেকে, আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে তাহলে কেউ কেন তাদের এগুলা ভুল ধরাই দিচ্ছেন, এই যে গোবর করে যাচ্ছেন 1.618 এটা ধরায় ওয়ান মোর টাইম। এখন আপনি যদি আমাকে বলেন ওনার সাথে বসতে, যে আপনি যেহেতু এই যে কী জানি সায়েন্স বুঝালেন আমাদেরকে, তাহলে এগুলো ওনাকে বসে বুঝান তো। প্রথমত আমার বুঝাইতে কোনো আপত্তি নাই, দ্বিতীয়ত হইতেছে যে আমি ওনার সাথে বসতে আমি হয়তো আগ্রহী হব না। কেন কারণ হচ্ছে এটা সময়ের অপচয়। কারণ উনি যেই যা শুনলাম যা বুঝলাম, উনি গন কেস, উনি লস্ট কজ, ওনাকে লাভ হবে না, রাইট? সো ওনার পিছনে সময় ব্যয় করা, আমি তার চেয়ে এই সময় যদি আমি এই জায়গায় এরকম ব্যাখ্যা করি, মানে হোয়াট ইজ টাইম, হোয়াট ইজ স্পেস, হোয়াট ইজ স্পেস টাইম, হোয়াট ইজ থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, আপনি 3 ঘন্টা এগুলো আলোচনা করলে অডিয়েন্সের জন্য অডিয়েন্স অনেক কিছু জানতে শিখতে পারবে। বনাম ওনার সাথে 3 ঘন্টা ব্যয় করলে যিনি একটা সুতা পরিমাণ হয়তো নাড়তে পারবো না। আমি চিন্তা করেন সবচেয়ে বড় যে সায়েন্টিস্ট এই মুহূর্তে যারা আছেন, ওনারা কি আসবেন বসে এগুলো গোবর করার জন্য ইন্টারনেটে? ওনাদের সময় আছে? ওনাদের রিসার্চ করে কুল পাচ্ছেন, ওনারা এগুলো কখন করবেন, রাইট? সো এই কারণে এটা আমাদের দায়িত্ব যে এগুলো পড়াশোনা করে আমরা জেনে নেওয়া এই পৃথিবী কী হচ্ছে, কীভাবে চলে, সায়েন্সকে কীভাবে কাজ করে, সায়েন্সের কয়টার সাথে এইসব ধর্মের ক্লেম মিলে, কয়টার সাথে মেলে না। ওনারা যেসব জিনিস বলে যাচ্ছেন, যেসব গোবর বলে যাচ্ছেন, তার মধ্যে কত % সত্য, কত % অসত্য, কত % কনভিনিয়েন্ট, কত %
কি বায়াস কত পার্সেন্ট এগুলা। তো মানে দুঃখের ব্যাপার হচ্ছে এই আলোচনাটা 2026 সালে অলমোস্ট সময়ের অপচয়। ওয়ান মোর টাইম, এগুলো হাই স্কুল কলেজের পোলাপান 2000 না 1996 সালে হইলে মানা যায়, 2026 সালে ইন্টারনেটের যুগে হয় না।